রাজ্য সরকার বুঝতে পেরেছি, রাজ্য সরকার কোনটা হবে আজ থেকে 10-15 দিন পর চ্যালেঞ্জ করে বলছি, সুপ্রিম কোর্ট, ইডি, সিবিআই কেউ কিছু করুক আর না করুক, পশ্চিমবঙ্গে এবার চেঞ্জ আসছে। দিগ্ভ্রষ্ট হয়ে গেছে রাজ্য সরকার, তারা বুঝতে পারছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তারা এবার হেরে যাচ্ছে। দেখুন, গত 49 বছর পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট হয়নি, আপনারা সবাই জানেন। শিক্ষায় একসময় আপনারা হয়তো জানেন না, মানে লোকে বললে বিশ্বাস করবে না, লোকে আইসিএসসি সিবিএসসি বোর্ডে না পড়ে স্টেট গভর্নমেন্টের স্কুলে পড়তো, হিন্দু হেয়ার স্কুলে পড়তো। আগের দিন রাত্রিবেলা গিয়ে লাইন পড়তো, হিন্দু হেয়ার, ব্রাহ্ম গার্লস, তারপর আপনার বেথুন, এইসব স্কুলে লাইন পড়তো। আজকে সেখানে আপনি দেখছেন যে স্কুল পুরো শেষ। হসপিটাল, ডাক্তার বলতে লোকে ভাবতো যে বাঙালি ডাক্তার, আজকে বাঙালিরা ডাক্তার দেখাতে যাচ্ছে সাউথ ক্যালকাটায়। চাকরি বাকরি নেই, আইটি সেক্টরে লো প্রোফাইল জবগুলো কলকাতায় হয়, হাই প্রোফাইল প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ হয় আপনার ব্যাঙ্গালোর বা পুনেতে বা হায়দ্রাবাদে, গুড়গাঁওতে। একমাত্র যে সিটিতে হয় না সেটা কলকাতা। এবার ঘটনা হচ্ছে যে আমাদের তো বাঁচতে হবে, এবং কেন হচ্ছে না? কারণ গত 15 বছর আপনি দেখবেন, তার আগে তো 34 বছর ডিজাস্টার, তারপরে যে 15 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট বেঙ্গলকে যে এগোতে দিয়েছিল তার একটা কাজ করতে দেয়নি। নর্থ ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে ডেডিকেটেড ফ্রেড করিডোর আসার কথা ছিল যাতে নাকি আমাদের ব্যবসা বাড়ে, সেই ফ্রেড করিডোর করতে দেওয়া হয়নি। এখানে বন্দর করতে দেওয়া হয়নি, ইন্ডাস্ট্রিয়াল করিডোর করতে দেওয়া হয়নি, ওয়াটারওয়েজ করতে দেওয়া হয়নি, এখানে এয়ারপোর্ট এক্সপানশন করতে দেওয়া হয়নি। বিভিন্ন সোশ্যাল প্রজেক্ট, যেমন ধরুন আপনার আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন কৃষক যোজনা এটসেট্রা, এগুলো কাজ করতে দেওয়া হয়নি। কৃষকের মায়না বাড়ছে না, পশ্চিমবঙ্গে কৃষকরা মানে ন্যূনতম দাম পাচ্ছে না। পশ্চিমবঙ্গের কৃষকরা সবচেয়ে গরিব। আপনি দেখুন, দিল্লির কৃষকরা দেখছেন আপনারা এয়ার কন্ডিশন ইয়েতে করে তাঁবুতে গিয়ে দিল্লিতে আন্দোলন করছে। পশ্চিমবঙ্গের কৃষকরা নিজের বাড়িতে কোনোদিন এয়ার কন্ডিশনে থেকেছে? ওরা বিএমডাব্লিউতে চড়ে, দিল্লি হরিয়ানার কৃষকরা। আমাদের এখানকার কৃষকরা দেখুন, এখানে জেনেটিক্যাল সিডস ইউজ করতে দেবে না এটসেট্রা, এখানে প্রোডাকশন কম, এখানে ওয়াটার নেই, কীভাবে তারা বাঁচবে? তো ঘটনা হলো সেটাই যে মানে পশ্চিমবঙ্গের অবস্থা মানে খুব খারাপ। ব্যাপারটা তার নয়, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো কর্মচারী নেই, তারা স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের উপর ডিপেন্ডেন্ট। স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যারা ইআরও এইআরও আছে তারা প্রত্যেকেই অসৎ, এবং তারা স্টেট গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে তারা ঠিকঠাক কাজ করছে না। এটা স্টেট গভর্নমেন্টের উপর যে কোর্টের কোনো ভরসা নেই, যে জন্য অন্য কোনো স্টেটে দেয়নি, শুধু পশ্চিমবঙ্গে দিয়েছে। কেন দিয়েছে? পশ্চিমবঙ্গের যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের উপর কোর্টের কোনো ভরসা নেই। মাইক্রো অবজারভার তো ছিল, যাদেরকে একদম খোদ কমিশন নিয়োগ করছিল, তারপরেও কেন বিচার বিভাগীয় তদারকি একটা প্রয়োজন হচ্ছে? কারণ মাইক্রো অবজারভারদের এই পুলিশের যে এসপি বা লোকাল যে ডিএম আছে তারা কাজ করতে দিচ্ছিল না। তাদের তো কালকে তো তাদের বেরিয়ে আসতে হবে, তারপর যদি তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয়, তাদের গাজার কেস দিয়ে দেয়, এই ধরনের বিভিন্ন ধরনের ভয় পাচ্ছিল তারা, সেই জন্য তারা পারছিল না আর কি কাজ করতে। নির্বাচন কমিশন তো আমরা জানি একটা স্ট্যাচুটারি বডি, তাদের নিজস্ব বেশ কিছু গভর্নেন্স পদ্ধতি রয়েছে, তো তারপর থেকেও তাদেরকে কেন এই মুখ থুবড়ে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের বেলা বারংবার? পশ্চিমবঙ্গের যারা কর্মচারী তারা কোঅপারেট করছে না, অন্য কোনো স্টেটে তো হচ্ছে না। কারণ পশ্চিমবঙ্গের কর্মচারীদের দিয়ে অন্যায় করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্য কোনো মুখ্যমন্ত্রী এই কাজ করছে না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কি বিজেপির না? কেরালার মুখ্যমন্ত্রী কি বিজেপির না? একজন সিপিএমের, আরেকজন কি বলে এআইডিএমকে আর ডিএমকের। তো ঘটনা হচ্ছে সেখানে তো অসুবিধা হচ্ছে না, বেঙ্গলে হচ্ছে কেন? কারণ এখানে মমতা ব্যানার্জির একটা সিঙ্গল এজেন্ট আছে, তিনি রিগিং এবং বুদ্ধখোল করে লোককে ভয় দেখিয়ে ফলস ভোট দিয়ে উনি জিতবেন, এবং সেই জন্য উনি ওনার গভর্নমেন্ট যারা অফিসার আছে তাদের উনি কাজে লাগাচ্ছেন। যে জন্য ইয়ারওদের দিয়েও যেমন কাজ হয়নি, তেমন পরবর্তীকালে যখন নাকি এদের রিক্রুট করা হলো, এদের উপরও বিভিন্ন রকম প্রেশার এটসেট্রা করে, সবাইকে তো ধরুন ব্যাংকের কর্মচারী, তাকে তো বাড়ি ফিরে আসতে হবে, তার ছেলে ধরুন কিডন্যাপ হয়ে গেল। পশ্চিমবঙ্গে সব হয়, পশ্চিমবঙ্গে দেখেছেন এর আগে একজন প্রিসাইডিং অফিসার তাকে রায়গঞ্জের কাছে খুন করেছিল। তো এখানে সব কিছু হয়, সেই জন্য
কোর্টকে নামতে হলো। অনেকে বলছে এটা যে নির্বাচন কমিশন কোথাও গিয়ে পথ হারিয়ে ফেলেছে, দিকভ্রষ্ট হয়ে পড়েছে এসআইআর নিয়ে। আপনিও কি তাই মনে করেন? এসআইআর কি সুষ্ঠুভাবে চূড়ান্ত তালিকা কি প্রকাশ হবে? তাহলে বাকি 11টা স্টেটে হলো না কেন? তার যারা বলছে তাদের জিজ্ঞেস করুন যে বাকি 11টা স্টেটে কোনো সমস্যা হলো না কেন, এখানে কেন সমস্যা তা এ রাজ্যের যে পার্সপেক্টিভ সেই অনুযায়ী এখানে তো কাজ করতে দেওয়া হচ্ছে না। এখানে তো সব রকমের নন কোঅপারেশন হচ্ছে, যার টাকার কথা তাকে ডাকা হচ্ছে না, যার টাকার না কথা তাকে ডাকা হচ্ছে, পঞ্চায়েতের লিডার গিয়ে ভয় দেখাচ্ছে। এখানে এখানে তো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। নির্বাচন কমিশন এখানে কালকে আপনি 356 দাঁড়িয়ে করুন, 10 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। দিকভ্রষ্ট কি হয়ে পড়েছে নির্বাচন কমিশন কোথাও গিয়ে? নির্বাচন কমিশন কেন দিশভ্রষ্ট হয়েছে? সেই জন্য তো নির্বাচন কমিশন লড়াই করছে। দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে রাজ্য সরকার, তারা বুঝতে পারছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তারা এবার হেরে যাবে, এই যে সেই জন্য তারা কাজ করতে দিচ্ছে না। এই যে সুদীপ্ত দা, বিচার বিভাগীয় তদারকিতে এসআইআর সম্পন্ন হবে, রাজ্য সরকার কতটা কোণঠাসা হচ্ছে আপনার মতে? কি বুঝলাম না। এই যে এসআইআর পদ্ধতিটা বিচার বিভাগীয় তদারকিতে রাজ্য সরকার বুঝতে পেরেছি। রাজ্য সরকার কোনটা হবে আজ থেকে 10-15 দিন পর, যখন নাকি দেখবে আরো 50 লাখ লোকের নাম বাদ গেছে, তখন বুঝবে। দেখুন, আমি তো প্রথম থেকেই বলে আসছি, আমি 1,10,00,000 লোকের নাম বাদ যাওয়ার কথা মিনিমাম। তো ওরা সেটাকে বিভিন্ন রকম অন্যায়ভাবে সেটাকে 58 লাখে আটকে রেখেছিল। তো আবার যখন ওটা 1,10,00,000 গিয়ে দাঁড়াবে, যখন এই রোহিঙ্গা বাংলাদেশি এদের নাম বাদ যাবে, তখন দেখবেন যে কে কোন ঠাসা। আমি বলবো বিচার বিভাগীয় এই যে তদারকি, এতেই কি খেলা ঘুরে গেল? খেলা দেখুন এখন তো বাকি আছে। দেখুন, এদের কোনো বিশ্বাস নেই, এরা কালকে গিয়ে যারা বিচারক আছে তাদেরও ভয় দেখাতে পারে। এদের কোনো বিশ্বাস নেই, এরা কালকে গিয়ে বিচারক ভয় দেখাতে পারে, বা ধরুন লোভ দেখাতে পারে, মানে এদের কোনো বিশ্বাস নেই। ফলে রেজাল্টটা বেরোক, তারপর বলবো আমরা। আমরা দেখলাম প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক, 3 সদস্যের জেলা কমিটি। বিজেপি কি এটাকে নিজের দাবির জয় বলছে কেন? না দেখুন, এই যে বিচার ব্যবস্থা আজকে এর মধ্যে যে মানে এন্ট্রি নিচ্ছে এই প্রসেসটায়, তাদের কিছুটা হলেও যেটা নাকি পুলিশ বা প্রশাসন এখানকার যাদের উপর ভরসা করি না, কিছুটা হলেও বিচার ব্যবস্থার উপর ভরসা করা যায়। আর দ্বিতীয়ত, খুব বেশি একদম অগোচলা অন্যায় তারা করতে পারবে না। তো সেক্ষেত্রে এটা আমাদের জয় বা কিছু না, এটা মানুষের জয়। সাধারণ মানুষ তারা নিজেদের নেত্রীকে তারা ভোট দিতে চায়। তারা চায় না যে বাংলাদেশ থেকে জামাতে ইসলামের লোকেরা বা আপনার রোহিঙ্গারা এসে পশ্চিমবঙ্গে ভোট দিক। আমাদের ভোট আমরা দেবো। আমাদের যদি শিক্ষা না হয় আমরা ভোট দেবো। আমরা যদি স্বাস্থ্য না পাই আমরা ভোট দেবো। আমরা শিল্প না হলে ভোট দেবো। চাকরি বাকরি না হলে ভোট দেবো। আমাদের এখানে মায়না যদি কম হয় চাকরি, আমরা তাদের ভোট দেবো। কৃষকরা ভাতা পাচ্ছে না, কৃষকরা ভাতা তো দূরের কথা, কৃষকরা দাম পাচ্ছে না, আলুর দাম পাচ্ছে না বা অন্যান্য ফসলের দাম পাচ্ছে না, আমরা তার জন্য ভোট দেবো। আমাদের ভোটটা কেন এসে বাইরের লোকেরা এসে দিয়ে যাবে? সাধারণ মানুষের জয় এটা যদি সত্যি ঠিকঠাক। বিজেপি জয় কেন বলছে? বিজেপি সাধারণ মানুষের হয়ে বলছে। এটা সাধারণ মানুষের জয়। বিজেপি স্পোক্সম্যান বিজেপির হয়ে বলছে। একদমই। আমি বলবো বিচারকদের জন্য আলাদা লগ ইন আইডি, এত কড়া মনিটরিং, কি বলবেন সুদীপ্ত দা? না হলে এরা নিজেরা ভিতরে ঢুকে এটা চেঞ্জ করে দেবে। এই লগ ইন আইডি যদি আপনি শেয়ার করে দেন ইয়ারও বা এই ইয়ারোদের, তো কালকেই দেখবেন তার বাড়িতে চলে গেছে, গিয়ে 10 এটা ওখানে ডিলিট করে দিল আর কি। সেই জন্য আলাদা করে লগ ইন আইডি এটসেট্রা দেওয়া হয়েছে। যদি কমন লগ ইন আইডি বা পাসওয়ার্ড দেন, ইয়ারও বা ওই তাদের বাড়িতে গিয়ে কানে বন্দুক ধরে সব ডিলিট করে ছেড়ে দেবে। নির্বাচন কমিশন এই যে এতগুলো গেটকিপিং প্রসিডিওর, এত কঠিন গেটকিপিং প্রসিডিওর করলো, এর ফলে কি কিছুটা নিশ্চিত করা গেল, সমস্ত প্রসিডিওরটা যে সুসম্পন্নভাবে হবে সেটা নিশ্চিত করা গেল? দেখুন, আপনি বাড়ির সামনে যেখানে চুরির সমস্যা বেশি, সেখানে আপনি গেটে বেশি তালা দেন। কিন্তু গেটে 100টা তালা দিলেও কি বোঝা যায় যে চুরির সমস্যা থেকে আপনি মিটবেন? চোর যেখানে থাকবে সেখানে চুরি করবেই, তৃণমূল যেখানে থাকবে সেখানে চুরি হবেই। চুরির চেষ্টা তৃণমূল করবেই। 10খানা গেট দেন, 10খানা গেট টোককে চুরি করার চেষ্টা করবে। এবার পারবে কি পারবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। সুপ্রিম কোর্ট, ইডি, সিবিআই কেউ কিছু করুক আর না করুক, পশ্চিমবঙ্গে এবার চেঞ্জ আসছেই। আমি আপনাকে বলছি, ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, ইডি, সিবিআই সবাই যদি কিছু নাও করে, তাও পশ্চিমবঙ্গে এবার বিজেপি ক্ষমতায় আসছে এবং তৃণমূল ক্ষমতা থেকে যাচ্ছে, এটা আপনি লিখে রাখুন। কোথা থেকে এত কনফিডেন্টলি বলছেন? রাজ্যের যে অবস্থা, মানুষ কিন্তু একটা কথা বলছে যে বিজেপির সাংগঠনিক যে ভিত্তি, সেই ভিত্তিপ্রস্তর এখনো অবধি তৈরি হয়নি। তারপরেও এই কনফিডেন্স। সাংগঠনিক ভিত্তি কাকে বলে? রাস্তায় বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো, না ছুরি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো? সাংগঠনিক ভিত্তির মানে যদি হয় যে রাস্তায় আপনি বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভোজালি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আমাদের সংগঠন নেই। কারণ আমাদের ভদ্রলোকদের দিয়ে অর্গানাইজেশন। আপনি যদি বলেন যে রাস্তায় গিয়ে আপনারা পেটো নিয়ে মারপিট করতে পারবেন তৃণমূলের সঙ্গে, না, আমাদের পক্ষে পেটো নিয়ে ঝুঁজবেন কি করে? তাহলে ঝুঁজবেন কমব্যাট করবেন কি করে? টেকনোলজি। আপনি দেখুন না এবার কীভাবে হয়, এবার ভোটটা কীভাবে হয়। আমি এখন সব কথা বলবো না, আপনারা দেখুন। আমি বলছি, এইবার আমি চ্যালেঞ্জ করে বলছি,
একটা ফলস ভোট দিয়ে দেখাক এবার। এমনকি আমি বলছি ক্যানিং, ডায়মন্ড হারবার, যেখানে ধরুন মানে ফলস ভোট ছাড়া ভোটই পড়ে না, সেখানে পর্যন্ত এবার ভোট দেওয়া যাবে না এমন ভোটিং সিস্টেম আসছে। কীভাবে আসছে, কেন আসছে আমি বলবো না এখন, যখন সময় আসবে আপনারা দেখতে পাবেন। আমি বলছি একটা ফলস ভোট এবার কংগ্রেস ইভিএম মেশিন এনে চমকে দিয়েছিল, বিজেপি কি আনতে চলেছে? ইভিএম মেশিনে আসবে, ইভিএম মেশিনে আসবে, কিন্তু কি আসবে সেটা সময়ের সঙ্গে দেখতে পাবেন। এবছর অনেক রকম এমন চেকিং হবে যে এবছর কিছু করা যাবে না। আর এবছর মানে আমি বলছি অনেকের হাত থেকে পাওয়ার কেড়ে নেওয়া হবে, অনেকের হাতে পাওয়ার দেওয়া হবে। অনেক নতুন সিস্টেম আসছে, যেগুলো যেহেতু অফিসিয়ালি এখন আসেনি আমি বলতে পারবো না। কিন্তু একটা কথা বলছি, এবার না একটা ফলস ভোট দিতে পারবে, না একটা ভোট কাউন্টিংয়ে কোনো গন্ডগোল করতে পারবে, একটা ভোট এদিক ওদিক করতে পারবে। একদম। সময় কেন্দ্রীয় বাহিনী আসায় কাজ হয়েছে, বহু সময় কেন্দ্রীয় বাহিনী আসায় কাজ হয়নি, ঠিক আছে। এবং বহু ইলেকশন আছে যে সময় কেন্দ্রীয় বাহিনী এসে কিন্তু কাজ হয়েছে, এবং বহু ইলেকশন আছে যেখানে কেন্দ্রীয় বাহিনী এইবার কিন্তু হবে। আমি আপনাকে বলছি এইবার কিন্তু হবে। গতবার 2024-এ যে লোকাল ইলেকশন কমিশনার ছিলেন এক ভদ্রলোক, মুসলিম ভদ্রলোক, সে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছে। এইবার কিন্তু নিরপেক্ষ ইলেকশন কমিশনার আছে, এবার মানে নড়তে দেওয়া হবে না কাউকে। তা আপনি কি আরুজ আফতাবের কথা বলছিলেন? একদম একদম, ও পুরোপুরি সাপোর্ট করেছিল তৃণমূলকে। এইবার সেই জিনিস হবে না। আমি একটা কথা বলবো, এই যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আমরা বহুবার দেখেছি, ব্যালট পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি সুদীপ্ত দা ব্যালট নিয়ে জলে চলে যাচ্ছেন দলের সমর্থক, পলিটিক্যাল স্টুজেরা। ওটা পঞ্চায়েত ভোটে হয়, এই ভোটে হবে না। পঞ্চায়েত ভোটে হয়, এখানে আমি বলছি এবার একটা ভোট। লোকসভা নির্বাচনেও তো কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়, সামনে গোলাগুলি চলছে, কি বলবেন? ঝামেলা হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী পড়ে যাচ্ছে। এবার সেটা হবে না, এবার সবার উপর নজরদারি চলবে, এবার সেটা হবে না। আমি বলছি তৃণমূলকে হারতেই হবে। না, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কি কেন্দ্রীয় বাহিনীর উপর কোনো মেসেজ আছে সেটা আপনি জানেন? আমার কানে কানে কিচ্ছু বলেনি, কিন্তু আমি আপনাকে যেটুকু বলতে চাই সেটা হলো এবার তৃণমূল যত ইচ্ছা চেষ্টা করুক, কিচ্ছু করতে পারবে না। আমি আপনাকে বলছি, এইবার আমি আপনাকে বলছি, দেখুন সব যুদ্ধ মানে তীর আর তরবারি নিয়ে হয় না, বহু রকমের যুদ্ধ থাকে। মেঘনাদ একভাবে যুদ্ধ করতেন, অর্জুন একভাবে যুদ্ধ করতেন, অশ্বত্থামা একভাবে যুদ্ধ করতেন। আপনারা আর 3 মাস দেখুন, আমি বলছি তৃণমূলের লোকজন তারা ভয় পাওয়া শুরু করেছে যে তারা আর পাওয়ারে থাকবে না। আপনি দেখবেন বহু নেতার গলার ভয়েস কমে গেছে। কি করে বলছেন? যুবসাথী প্রকল্প, আপনি এবার উদয়ন গুহকে চেহারা দেখছেন? আপনি উদয়ন গুহকে এখনো চেহারা দেখেছেন? শওকত মোল্লা পর্যন্ত এই এত বড় রংবাজ মিমি মিমি করে কথা বলছে, এখনো পর্যন্ত কেউ চেঁচায়নি। কেন চেঁচায়নি? কারণ এরা বুঝতে পারছে আর বেশি দিন নেই। আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমাদের আর্কাইভ কিন্তু খুব স্ট্রং, মানে আমরা কিন্তু নির্বাচনের ফলাফলের দিন বিকেলবেলা আপনার বাড়িতে আসবো, সেদিনও এই একই কনফিডেন্সের সাথে এই উত্তর আমরা পাবো তো? আমি আপনাকে বলছি, সেই দিন আমি আপনাকে মিষ্টি আপনার জন্য কিনে রেখে দেবো অ্যাডভান্স। আপনি সেদিন দেখবেন যে পশ্চিমবঙ্গে কে জিতেছে। 200-র উপর আসন নিয়ে আমরা ক্ষমতায় আসছি। সত্যতা দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তার আগে অন্তর্বর্তী বাজেটে কি মাস্টার স্ট্রোক দিয়ে দিল তৃণমূল সরকার? লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো এবং যুবসাথী প্রকল্প কি ভোটের সুবিধা পাইয়ে দেবে তৃণমূলকে? লক্ষ্মী ভাণ্ডারে যারা নাকি 2,40,00,000 লোক যারা নাকি লক্ষ্মী ভাণ্ডারটা নিত, তাদের 50% ওদের ভোট দিত না, ইফ নট মোর। যদি দিত তাহলে ওরা 2,76,000 ভোট পেত না, ওরা 2,76,00,000 ভোট পেত না, ওরা 4 কোটি ভোট পেত। ওরা তো 4 কোটি ভোট পায় না, ওরা ভোট পায় কত? 2,76,00,000। এবার ঘটনা হচ্ছে তার মানে 2,42,00,000 যারা নাকি লক্ষ্মী ভাণ্ডার পেত, সেই মা বোনেরা কেউ কিন্তু ওদের ভোট দিত না। যে জন্য এবছর মাত্র 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার বাড়ানো হয়েছে। ওরা যদি দেখতো যে এরা ভোট দিচ্ছেন, তাহলে এটা বাড়িয়ে 3,000 টাকা করতো। এবার নতুন ভোট পাওয়ার জন্য এরা শুরু করলো যুবসাথী। প্রথম 2 দিন লাইনে দাঁড়িয়েছিল, লাইনে দাঁড়িয়ে লোকজন এমন গালিগালাজ করছিল এবং এমনভাবে সব সংগঠিত হচ্ছিল, নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছিল। ভয় পেয়ে পরের দিন এরা অনলাইন করে দিয়েছে, মনে রাখবেন যুবসাথী কিন্তু ওদের বুমেরাং হয়ে গেছে, অলরেডি বুমেরাং হয়ে গেছে। যারা ওই 2 দিন লাইনে দাঁড়িয়েছিল না, 3 দিন যারা লাইনে দাঁড়িয়েছিল, তারা লাইনে দাঁড়িয়ে গভর্নমেন্টের নামে গালিগালাজ করে উদ্ধার করেছে। যে জন্য ভয় পেয়ে এরা অনলাইনে চলে গেছে, যাতে নাকি এই ইয়াং ছেলেমেয়ে যারা এক না হয়। কারণ জানা এই ইয়াং ছেলেমেয়ে যদি এক হয়, তাহলে নেপালের মতো অবস্থা হবে বা বাংলাদেশের মতো অবস্থা হবে, গিয়ে গভর্নমেন্টকে ছুড়ে ফেলে দেবে। সেই জন্য আবার অনলাইন করে সব বাচ্চাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। যুবসাথী ওদের কাছে বুমেরাং, আমি আপনাকে বলে দিচ্ছি। সুদীপ্তদা, আমি বলবো এই লক্ষ্মী মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একটা গ্রামে আগুন লাগে, কাউকে না পেলে দমকলে প্রথম ফোন করে তৃণমূল নেতা। 1500 টাকায় কী হয়? হয়তো কিছুই হয় না। আগামী দিনে 5 জায়গায় ইন্টারভিউ দিতে হয়, গাড়ি ভাড়া করে ইন্টারভিউ দিতে যাবে, মায়ের কাছে হাত পাততে হবে না। 5 বছরের জন্য 1500 টাকা করে দেওয়া মানে বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। যারা বলে তারা 90 টাকা মানুষকে দিয়েছে।
অভিষেক ব্যানার্জি 90,000 টাকায় মানে পার ডে অভিষেক ব্যানার্জির পিছনে 90,000 টাকার অনেক বেশি খরচ হয়। সেই অভিষেক ব্যানার্জি এত বড় একটা মানে মানুষের প্রতি একটা মানে এখানকার ইয়াং ছেলে মেয়েদের প্রতি এত বড় একটা মানে অন্যায় অন্যায় কথা বলতে পারে? বলছেন আপনারা তো 90 টাকা দিয়েছেন, আপনারা এই কথা ওকে বলছেন। বলুন যে ওর পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয়। ওর পিছনে ও তো একটা সাংসদ, সাধারণ সাংসদ। ওর বাড়ির সামনে কটা পুলিশ থাকে, ওর জন্য কটা গাড়ি থাকে, ওর বাড়িতে এয়ার কন্ডিশন কত থাকে। ও যে টাকা আর্ন করেছে গত 11 বছরে, যেটা ও দেখায় কোটি কোটি টাকা, ও তো বলে ওর নাকি কোনো অ্যাকাউন্ট নেই। অথচ অত বড় একটা বাড়ি আছে, 90খানা বাড়ি আছে কালীঘাটের ওখানে। ঠিক আছে, 10 বছর আগে 36টা ছিল, এখন হয়তো বেড়ে 90-95টা হয়ে গেছে। সেখানে এই 90 টাকার ওরা খোটা দিতে পারলো এই লোকগুলোকে, এই বেকার ছেলে মেয়েগুলোকে যারা পড়াশোনা করেছে সত্যিকারের, যাদের কোনো ফলস ডিগ্রি নেই, সত্যিকারের ডিগ্রি আছে, তাদের ও 90 টাকা দিয়ে ও খুব দয়া করছে। আর ও দয়া করার কি, 90,000 এখনো ভাইপো, ও তো ভাইপো এখনো, ও এখনো সরকারের উপমুখ্যমন্ত্রী না। আর আমি আপনাকে বলছি, মমতা ব্যানার্জি জীবিত থাকতে কোনোদিন ওকে উপমুখ্যমন্ত্রী করবে না, ওকে কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী করবে না। যদি বাই চান্স জিতেও যায়, যদি ধরুন বাই চান্স জিতেও যায় 26-এ জেতার কোনো চান্স নেই, যদি বাই চান্স তৃণমূল কংগ্রেস জিতে যায়, আমি আপনাকে লিখে দিচ্ছি, মমতা ব্যানার্জি ও যে নিজেকে ডেপুটি চিফ মিনিস্টার ভাবছে, কে? এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি থাকলে জীবনে ওকে ডেপুটি চিফ মিনিস্টার করবে না। ওর এক সাংসদের মতো কথা বলে চুপচাপ থাকুক, ও সরকারের কেউ নয়, এটা মনে রাখতে হবে। ও গভর্নমেন্টের কেউ না, ও একটা সাংসদ মাত্র। বড় বড় কথা বলা বন্ধ করুক। ও ওর পিসিকে রাজি করাক তো ওকে ডেপুটি চিফ মিনিস্টার করাতে, ওর পিসিকে রাজি করাক ওকে যেন ডেপুটি চিফ মিনিস্টার করে। আমি বুঝে নেবো ওর ক্ষমতা আছে। কোনো ক্ষমতা নেই, প্যাক 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 বলুন মুখটা বন্ধ রাখতে। না, আপনারা বলছেন 90 টাকাও তো দেননি, আপনারা কি করে মানুষকে এরকম ধরনের কথা বলছেন? ভুল করছেন। আমরা মানুষকে চাকরি দিয়েছি, সারা ভারতবর্ষে মানুষের বিভিন্ন রেলে চাকরি হচ্ছে, ফার্মেসি ইন্ডাস্ট্রিতে চাকরি হচ্ছে, মানুষের ইয়েতে চাকরি হচ্ছে, আপনার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে চাকরি হচ্ছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে চাকরি হচ্ছে, স্পেস ইন্ডাস্ট্রিতে চাকরি হচ্ছে, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে চাকরি হচ্ছে, এআই ইন্ডাস্ট্রিতে চাকরি হচ্ছে। আমরা সেই জিনিসগুলো দিয়েছি। আমরা মানুষকে 90 টাকা ভিক্ষা দিই না, আমরা ভিক্ষাতে বিশ্বাসই করি না। আমরা মানুষকে নিজের পায়ে দাঁড়ানোতে দাঁড় করাতে বিশ্বাস করি। একদমই। আমি শেষ একটাই প্রশ্ন আপনার কাছে রাখবো। বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় চলে গেলেন রীতিমতো। কি বলবেন, মুকুল রায় কি তৃণমূলে গিয়ে ভুল করেছিলেন? আর যদি আমরা রাজনৈতিক কাটাছেড়া কিছুটা করি সুদীপ্তদা, কারণ আমরা জানি যে অবিচুয়ারি, যখনই কোনো পলিটিশিয়ানের অবিচুয়ারি লেখা হয় তো সেখানে তার রাজনৈতিক কাটাছেড়া থাকেই। তো মুকুল রায় কোথাও গিয়ে কি তৃণমূলে গিয়ে ভুল করেছেন? চাণক্য মানে উপাধিতে রীতিমতো আখ্যায়িত হয়েছিলেন দলের অন্দরে বাইরে। আমরা শেষের দিকে ওনাকে যেভাবে দেখলাম তাতে সবার মন খারাপ হয়ে গেছিলো যে এ কোন মুকুল রায়, কি বলবেন? না, মুকুল রায়কে প্রথমত চাণক্য বলা উচিত না। মুকুল রায় চাণক্য হতে গেলে অনেক পাণ্ডিত্য দরকার, সেটা ওনার নেই। কিন্তু মিকিয়াভেলির সঙ্গে তুলনা করা যায়। মিকিয়াভেলি অনেকটা কম, তার সঙ্গে তুলনা করা যায়। মিকিয়াভেলি কিন্তু চাণক্যর 5%ও না। মিকিয়াভেলি পাণ্ডিত্যের নিরিখে চাণক্যের 5%ও না। কি বলছেন? নিকোলো মাকিয়াভেলি তো ডিপ্লোম্যাট ছিলেন তো। চাণক্যের 5%ও না, আমি আপনাকে বলছি। আপনি মিকিয়াভেলি আর চাণক্য পড়বেন, মিকিয়াভেলি চাণক্যের 5। তো মুকুল রায়কে মিকিয়াভেলি বলা যায়, চাণক্য বলা যায় না। চাণক্য হতে গেলে অনেক পাণ্ডিত্য দরকার, অনেক ইন্টেলিজেন্স দরকার, সেটা মুকুল রায়ের মধ্যে ছিল না। কিন্তু মুকুল রায় একটা সেলফমেড ম্যান, একা উঠে এসছেন, একটা ছোট জায়গা থেকে উঠে এসে একটা পার্টিকে দাঁড় করিয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস 2009 এবং 2011-তে জিতেছে। তার মূলে কিন্তু মুকুল রায়ের একটা বড় ভূমিকা আছে। পরবর্তীকালে 2014-তে মুকুল রায় বুঝতে পারে যে ভাইপো যখন পার্টিতে ঢোকে, যে তখন এরা বুঝতে পারে, যারা নাকি ওদের ক্ষমতায় নিয়ে এসেছিল, তারা মোটামুটি সবাই বুঝতে পারে যে আমাদের বা শেষ করে দেওয়া হবে। যেমন ধরুন সৌগত রায় কাকলি, এরা কোনোদিন মন্ত্রিত্ব পায়নি, মদন মিত্রকে ছিবড়ে করে ফেলে দেওয়া হয়েছে, কুণাল ঘোষকে ছিবড়ে করে ফেলে দেওয়া হয়েছে। তারপর ধরুন আমাদের শুভেন্দুবাবু বুঝতে পেরেছেন যে ওনাকে ওখানে শেষ করে দেওয়া হবে, উনি দল থেকে চলে এসেছেন। কারণ এটা পিসিভাই কোম্পানি। প্রথমে এরা ভেবেছিল একটা তৃণমূল কংগ্রেস, মানে গ্রাসরুট থেকে যারা উঠবে তাদের পার্টি। পরে এরা বুঝলো না, গ্রাসরুটের কোনো ব্যাপার নেই, এটা একটা পিসিভাইপো ব্যানার্জি কোম্পানি। তো মুকুলবাবুও সেরকম ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে যারা যারা তৃণমূল কংগ্রেসের পুরনো লোক ছিল তাদের রাজার চাকর বাকর বানিয়ে দিয়েছে, নইলে জেল খাটিয়েছে, মানে নইলে কোনো অস্তিত্ব নেই। মুকুলবাবু সেটা বুঝতে পেরে, মুকুলবাবু এবং শুভেন্দুবাবু এরা যেহেতু হাই ক্যালিবারের লোক, এরা বিজেপিতে চলে এসছেন। প্রথমে মুকুলবাবু এসছেন, পরে শুভেন্দুবাবু এসছেন। এবার ঘটনা হচ্ছে যে তারপর মুকুলবাবু কেন চলে গেলেন, অসুস্থ ছিলেন নাকি ভগবান জানে, নাকি ওনাদের ব্ল্যাকমেল করছিল। কে ব্ল্যাকমেল করছিল? উনি চলে যাওয়ার পর খুব একটা অ্যাক্টিভ পলিটিক্সে থাকেননি। একবার ওনাকে জোর করে জয়েন করালো হলো বটে তৃণমূলে, তো তারপর কি তৃণমূলের হয়ে কোনোদিন অ্যাক্টিভ ছিলেন উনি? কোনো তৃণমূলের মিটিং মিছিলে কিন্তু ওনাকে দেখা যায়নি 2021-এর পর।
ফলে তৃণমূলে গেছেন, মানে হয়তো জোর করে নিয়ে গেছে, ওনার ছেলেকে হয়তো ব্ল্যাকমেল করেছে বা কিছু গেছে হয়তো, কিন্তু ছেলে শুভ্রাংশু রায়কে সেই জন্য হয়তো গেছে, কিন্তু তারপর কোনোদিন ওনাকে তৃণমূলের কোনো অনুষ্ঠানে ওনাকে দেখা যায়নি। এমনি উনি অসুস্থ ছিলেন। তারপর তো তবে একটা কথা বলবো যে যদি কোনোদিন মুকুল রায়ের জীবনী লেখা হয়, তাহলে একটা জিনিস ওনার থেকে শেখা উচিত, যে একটা লোক জিরো থেকে উঠে শুধুমাত্র নিজের বুদ্ধিতে এবং নিজের ক্যালিবারে উঠতে 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 একটা পার্টির সেকেন্ড পজিশনে যান। এবং আমাদের পার্টিতেও যখন দিলীপবাবু 2 থেকে 18-তে নিয়ে আসেন, আজকে দিলীপবাবু সেটা বলেওছেন, সেখানেও মুকুলবাবুর একটা বড় কন্ট্রিবিউশন আছে। কোন রাস্তায় কে থাকে ইত্যাদি, সারা পশ্চিমবঙ্গের কোথায় কী লোক থাকে, হ্যাঁ, মুকুলবাবুর এটা মোটামুটি না, মানে কোথাও কি তাহলে ম্যাকিয়াভেলিয়ান থিওরি আর মুকুল রায়ের থিওরি কি মিলেমিশে একাকার হয়ে গেছে? মুকুল রায়কে ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা যায়, বাট নট চাণক্য। চাণক্য অনেক বড়, চাণক্যর আমি বলছি, চাণক্য 5%ও ম্যাকিয়াভেলি না। চাণক্যর ইয়ের মধ্যে আপনার চাণক্যর লেখা যদি পড়েন, তার মধ্যে রাজধর্ম আছে, তার মধ্যে আপনার বৈশ্যদের ধর্ম আছে, শূদ্রদের ধর্ম আছে, ব্রাহ্মণদের ধর্ম আছে। ব্রাহ্মণদের কতটুকু করা উচিত, কতটুকু করা উচিত না, ব্রাহ্মণ মানে দাদাগিরি করবে, ক্ষত্রিয়রা দাদাগিরি করতে পারবে না, তারা ব্যবসা করতে পারবে না, নগর নীতি কী হবে, আইন ব্যবস্থা কী হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটসেট্রা, একটা বিশাল ব্যাপার চাণক্য। মিকিয়াভেলি তার 5%ও না। আপনি মুকুল রায়কে মিকিয়াভেলির সঙ্গে তুলনা করতে পারেন, বাট নট চাণক্য। চাণক্য অনেক বড় ব্যাপার। একদমই। আমি অনেক ধন্যবাদ আপনাকে সুদীপ্তদা আজ আমাদের সঙ্গে থাকার জন্য।